জমি কেনার বিকল্প নাই বা জমিতে বিনিয়োগ করার বিকল্প নাই। আসেন একটা গল্প দিয়ে আমরা আজকের এই বিষয়টাকে শুরু করি। সেই গল্পটা হচ্ছে যে আমার এক পরিচিত ভদ্রলোক, উনি কী করেছেন যে ওনার সমস্ত টাকা অর্থাৎ পেনশন থেকে উনি যে টাকাটা পেয়েছিলেন, উনি রেলওয়েতে চাকরি করতেন, তো উনি যে টাকাটা পেয়েছেন সেই টাকা দিয়ে উনি কী করেছেন, মানে শহরতলির পাশেই উনি জায়গা কিনেছেন, বেশ খানিকটা জায়গা, যেখানে উনি কী করবেন, নিজে থাকবেন, এক পাশে একটি ছোট্ট একটি খামারের মতন করবেন, মানে সবজি টবজি চাষ করবেন। এবং উনি অনেক ধরনের গাছ লাগিয়েছিলেন, যেটা হচ্ছে বৃক্ষ জাতীয় গাছ, যেগুলো খুব ভ্যালুয়েবল, এবং কিছু ফলের গাছ লাগিয়েছিলেন। তো এগুলো থেকে ওনার একটা মানে আয় আসতো। 5-6 বছর পর থেকে সেখান থেকে একটা ভালো একটা রিটার্ন ওনার আসতো। আর উনি এর পাশেই একটা বাঁশের ঝাড় করেছিলেন, মানে বাঁশ গাছ লাগিয়েছিলেন, খুব ভালো মানের গাছ। তো উনি যেহেতু শহরের পাশে, এবং ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে আপনি এত থাকতে বাঁশঝাড় কেন লাগিয়েছেন, বাঁশঝাড় মানে তো একটা জঙ্গল বা জংলা টাইপের। তো উনি বলেছিলেন যে আমি যখন রেলওয়েতে চাকরি করতাম তখন দেখতাম এক ভদ্রলোক বাঁশ বিক্রি করে মানে কোটিপতি হয়ে গেছে। আমি চাকরি করে যা করতে পারি নাই, সে শুধু বাঁশ বিক্রি করেই এগুলো করেছে। উনি কী করতেন, ওই সুনামগঞ্জ একদম মানে কি বলে সীমান্তবর্তী এরিয়া থেকে উনি বাঁশ নিয়ে আসতেন, এবং সেই বাঁশ দেখা যায় 200-250 টাকা গোটা নিয়ে আসতেন, ভাড়া কস্টিং সহ দেখা গেছে 250-300 এরকম পড়ে যাইত। উনি এরপরে এক একটা বাস 500 মান বেঁধে 600, আবার নিচে 400 এরকম করে উনি বিক্রি করতেন। তো সেই থেকে উনি বলছিলেন যে আমার যদি একটা বাঁশঝাড় হয়, অন্ততপক্ষে সেখান থেকে 8-10 বছর পরে আমি একটা ভালো একটা রিটার্ন পাবো। তো উনি দেখেন 1 কোটি টাকা কিন্তু উনি ওই সম্পত্তিতে বিনিয়োগ করেছিলেন। শুধুমাত্র যে জমি কিনেছেন সেটা না, সেখানে কিন্তু উনি কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ভাড়াও দিয়েছেন। অর্থাৎ উনি চারপাশে টিন শেড ঘর করেছেন, একটা পোর্শন উনি থেকেছেন, বাকি 2টা পোর্শন উনি ভাড়া দিয়ে সেই শহরতলিতে উনি ভাড়া দিতেন। 6-12 হাজার টাকা উনি সেখান থেকে ভাড়া পাইতেন। আর তো সবজি টবজি তো এগুলার উনি সেখান থেকেই চাষ করতেন। একই ভদ্রলোক, ওনারই এক ক্লাসমেট, উনি কী করেছেন, সেই পুরা টাকাটাই, মানে উনি একটু রেলওয়েতে চাকরি করতেন, ওনার পজিশন একটু আপডেট ছিল আর কি। তো উনি বেশ কিছু হ্যান্ডসাম টাকা পেয়েছেন। উনি সেই টাকাটা দিয়ে সিলেট শহরে কিন্তু উনি একটা ফ্ল্যাট কিনেছেন। ওনার ফ্ল্যাট কিনাতেই পড়ে গেছে 75 লাখ, প্লাস হচ্ছে রেজিস্ট্রি ফি। তো উনি যখন মানে ফ্ল্যাটটা কিনেছিলেন তখন ব্যাংক থেকেও কিছু লোন নিয়েছিলেন, মানে ওনার প্রভিডেন্ট ফান্ড থেকে। কাজেই এই মানে সব কিছু মিলে উনি একটু হ্যারাসমেন্টে পড়েছিলেন। তো যাই হোক, এই দেখেন আজকে প্রায় 10 বছর হয়ে গেছে ওনাদের এই বিনিয়োগ। দেখেন 10 বছরের বিনিয়োগ, ফ্ল্যাটের বিনিয়োগ দেখেন, আর 10 বছরে আপনি জমির বিনিয়োগটা দেখেন। উনি 10 বছর পরে আজকে যখন উনি ফ্ল্যাটটা বিক্রি করতে চাচ্ছেন, ওনার ফ্ল্যাটের প্রাইস হচ্ছে 3,500 টাকা স্কোয়ার ফিট, কিন্তু উনি অলমোস্ট 3200 বা 3,000 এরকম প্রাইজেই পড়েছে সব কিছু মিলে, কিন্তু খুব বেশি বাড়ে নাই। অর্থাৎ উনি 3,000 টাকা স্কোয়ার ফিটে উনি প্রায় 2200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনেছিলেন। তো 3,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে উনি কী করেছেন, 3200 বা আরও আনুষঙ্গিক ছিল ওনাদের, আর কস্টিং ছিল যে এমিনিটিসগুলো উনি নিজে ইউজ করবেন, এগুলা কোম্পানি দিবে না, বা কোম্পানি থেকে যেটা পেয়েছেন এটা কেটে বাকি এখানে উনি টাকাটা অ্যাড করে ওনার এমিনিটিসগুলা, মানে হচ্ছে যে বেসিন টেসিন যা যা আছে এগুলা, সিঙ্ক টিং, তারপরে হচ্ছে কিচেনের ক্যাবিনেট টেবিনেট, এগুলো উনি নিজে তৈরি করবেন। ওনার ওয়াইফের এই রিকোয়ারমেন্ট ছিল। এগুলো মিলে, তো সব কিছু মিলে কিন্তু ওনার যে পর্যায়টা এসেছিল, তো উনি কিন্তু সব কিছু মিলে প্রায় 75 লাখ প্লাস হচ্ছে 85 লাখ টাকার মতন ওনার খরচ হয়েছিল একটা ফ্ল্যাটে। তো উনি কিন্তু ওই ফ্ল্যাটেই থেকেছেন, এখান থেকে ফার্দার কিন্তু কোনো রেভিনিউ আসে নাই। অপরদিকে ওনারই বন্ধু উনি কী করেছেন, শহরতলির পাশে জায়গা কেনার ফলে উনি কী করতে পেরেছেন যে সেখানে উনি 2টা ইউনিট করে ভাড়া দিয়েছেন, কম টাকায় অনেক জায়গা পেয়েছেন, আর অনেক জায়গার মধ্যে কিন্তু অনেক ঘর করেছেন। সেখানে উনি নিজেও থেকেছেন একটা পার্টে, বাকি 2টা পার্ট ভাড়া দিয়েছেন। বাকি যে এটা ছিল সেটা আমাদের সবজি করে, কারণ উনি নিজে বুঝতে পেরেছেন যে আমার যে রিটায়ারমেন্ট লাইফটা, আমাকে তো একটা কাজ করতে হবে। সেটা কী কাজ, ওটাই উনি কী করেছেন, গাছে নিড়ানি দিয়েছেন, পরিচর্যা করেছেন, এবং সেখান থেকে একটা রিটার্ন এসছে। একটা রিটার্ন হচ্ছে ওনার কিন্তু
পরিবারের সবজি বা এগুলার চাহিদা উনি মিট আপ করেছেন। পাশাপাশি কিছু সবজি কিন্তু বাজারে পাশেই বিক্রি করতেন, যেহেতু উনি শহরতলিতে ছিলেন, পাশেই বাজার ছিল। আর এখানে একটা গ্রামীণ মনে করেন যে একটা শহরতলির বাজার, শহরের অনেক মানুষ সেখানে এসে ফ্রেশ সবজি কেনার জন্য আসতো, আর উনি সেখানে বিক্রি করে একটা ভালো হ্যান্ডসাম মানি উনি কিন্তু মেক করেছেন। তো এই দেখেন, জমিতে বিনিয়োগের যে আসলে বিকল্প নেই। আপনার যদি থাকার জন্য হয় আপনি একটা ফ্ল্যাট নিতেই পারেন, কিন্তু এজ এ ইনভেস্টমেন্ট পারপাস জমি সর্বদাই কিন্তু দ্বিগুণ তিনগুণ হয়েছে। এখন আমরা আসি ইভালুয়েশনে, যে ওনার ফ্ল্যাটটা হচ্ছে সর্বোচ্চ উনি 3500 বা 4000 টাকা স্কোয়ার ফিটে বিক্রি করতে পারেন, কারণ 10 বছরেই কিন্তু ওনার এমিনিটিসগুলো পুরাতন হয়েছে। উনি যে ফ্ল্যাটে থেকেছেন সেটা কিন্তু পুরাতন হয়েছে, কাজে সেটা কিন্তু সেই হিসাবে একটা দাম বা ইউজ হিসাবে একটা দাম আসবে। কিন্তু ওনার জমি তো আর পুরাতন হয় না, হয়তো ঘর বাড়ি সেটা পুরাতন হয়েছে, কিন্তু দেখা গেছে শহরতলিতে উনি কিনেছিলেন 4 লাখ 4.5 লাখ করে পার ডিসিমেল, এখন সেটা হয়ে গেছে প্রায় 15 লাখ টাকা করে ডিসিমেল। কেননা ততদিনে ওই জায়গাটা কিন্তু সিটি কর্পোরেশনের ভিতরে ঢুকে গেছে, আশেপাশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়ে গেছে। উনি যেটা বলেছেন যে ওনার আশেপাশে প্রায় 3-4টা গড়ই শুধু টিন শেড ঘর আছে, আর বাকি সবগুলাই হচ্ছে বিল্ডিং, মানে এরকম 2 তলা 3 তলা 5 তলা যে যেরকমভাবে পেরেছেন সেখানে কিন্তু একটা একটা শহরের পরিবেশ গড়ে উঠেছে। তো দেখেন তো ওনার জমি উনি কিনেছেন 3 লাখ 3.5 লাখ করে, উনি সেই জায়গায় এখন 15 লাখ টাকা করে পার ডিসিমেল সেল হচ্ছে, ঠিক আছে। এবং উনি তো সেখান থেকে একটা মানে রেভিনিউ কিন্তু পাচ্ছেন, বাসা ভাড়া পাচ্ছেন। নাম্বার 2 হচ্ছে সেখান থেকে সবজি উনি ফলে নিজে খাচ্ছেন, সেটা বিক্রিও করতেছেন। আজকাল কিন্তু ওই যে আমরা যেমন ছোটোবেলায় দেখতাম সবজি বিক্রি করা একটা মানে অড একটা লাগতো, কিন্তু এখন মানে সবজি বিক্রি করতে পারে, এটা একটা খুব মানে কি বলবো, এটা একটা সাহসের কাজ, এটা একটা আনন্দের জায়গা, যে আমি আমার নিজ হাতে ফলিয়ে সবজি নিজে খেয়ে তারপরে সেটা আমি বিক্রি করতে পারতেছি। তো এই হচ্ছে বিষয়, যে আপনি কেন জমিতে বিনিয়োগ করবেন, এবার সিদ্ধান্ত নেবেন আপনি। আমি আপনাকে ওয়েটা দেখালাম, আমার ওয়ের সাথে আপনি বাস্তবতার মিল দেখেন এবং আপনার সাথে আসলে মিলে কিনা। আপনি শহরে থাকতে চান, আপনার ছেলে মেয়েকে শহরে রেখে মানুষ করতে চান, এখন সেই জায়গাটা আপনি কি শহরেই কিনবেন নাকি শহরতলিতে কিনলে আসলে আপনার জন্য ভালো হবে, বা শহরে আপনি কিনতে পারেন, এই যে আপনার মানে সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই যে ইনভেস্টমেন্ট পারপাস হিসাবে হলে আপনি যদি যখন দেখবেন 1 খণ্ড জায়গা কিনবেন, এটা শহরেই হোক জায়গাটা কিনেন। কিন্তু ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট মানে এটা এক সময় না এক সময় এটার কিন্তু ডিভ্যালুড হয়, এক সময় না এক সময় এটার মানটা আর ধরে রাখে না। যেমন ঢাকা শহরে আপনি দেখবেন যে 20 বছর পুরানো বিল্ডিংয়ের ফ্ল্যাটের দাম আর আজকে হচ্ছে বা আজকে আমরা বুকিং দিচ্ছি সেইটার ফ্ল্যাটের দাম কিন্তু এক না। আপনি মিরপুর 1 বা মিরপুর 10-এর দিকে যান, বেরিবাজার এই পাশে যান, গিয়ে দেখেন এখনও কিন্তু 8 থেকে 10,000 টাকা পার স্কোয়ার ফিট নেওয়া হচ্ছে, একদম নিউ ব্র্যান্ড নিউ যে ফ্ল্যাটগুলো আসতেছে। কিন্তু আপনি মিরপুর তার আশেপাশে দেখেন পুরাতনগুলোতে আপনি এখনও 5,000 6,000 বা 4,000 টাকাও স্কোয়ার ফিটে কিন্তু বিক্রি করতে চাচ্ছেন কেউ কিন্তু সেটা বিক্রি করতে পারতেছেন না। কেননা এটা আসলে পুরাতন হচ্ছে, এটা ইউজ হচ্ছে, এখানে যে ইনফ্রাস্ট্রাকচারটা হচ্ছে সেটার সাথে মানুষ এখন আর যাচ্ছেন না, যার কারণে মানুষ এখন অন্য দিকে ছুটতেছেন। নতুনের দিকেই তো মানুষ, আমরা স্বভাবতই মানুষ হিসেবে নতুনের দিকেই আমরা ছুটবো। তো এই বিষয়টাকে খেয়াল রেখে আপনি আপনার পরিকল্পনা সাজাবেন, আসলে আপনি জমি কিনবেন না ফ্ল্যাট কিনবেন। ধন্যবাদ সবাইকে।